আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে আজও অন্তত ৭৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর টহলও অব্যাহত রয়েছে। এর আগে সকালে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায় কাজে যোগ দিতে যান শ্রমিকরা। তবে দাবি পূরণ না হওয়ায় কাজে যোগ না দিয়ে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসেন তারা। শিল্প পুলিশ জানিয়েছে, দাবি দেওয়া নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া হামলার আশঙ্কায় আশপাশের কয়েকটি কারখানাতেও ছুটি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফ্যাক্টরির ভিতরে ইন্টারনাল সমস্যাগুলো সলভ করতে পারে নাই এবং অনেকে অন্য ফ্যাক্টরি দ্বারা ডিস্টার্ব হওয়ার ভয়ে কিছু কিছু ফ্যাক্টরি বন্ধ রেখেছে, যার কারণে আজকে টোটাল ৭৯টার মতো ফ্যাক্টরির কাজ বন্ধ আছে, বাকি সকল ফ্যাক্টরি চলমান আছে। রাস্তায় কোথাও কোনো সহিংসতা কিংবা কোনো ধরনের অবরোধ, রাস্তা ব্লক কোনো কিছুই নেই। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকার আশুলিয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, বেশ কয়েকদিন ধরেই তো শিল্প কারখানাগুলোতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। আজ তো ৭৯টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে, একদিনের জন্য সাধারণ ছুটি। সার্বিক পরিস্থিতি কেমন সেখানকার? আপনি তো বেশ কয়েক ঘন্টা হলো সেখানে অবস্থান করছেন। আজ মোট ৭৯টি কারখানা বন্ধ আছে, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু এটি আজকে কিন্তু প্রথম নয়, বেশ কয়েকদিন ধরে এরকম অবস্থা কিন্তু এই আশুলিয়ার গার্মেন্টস কারখানা যেগুলো আছে তার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা এর আগে থেকেও খোঁজ রেখেছিলাম এবং বিজিএমইর যে কিছুদিন আগে একটি বৈঠক ডেকেছিলেন, জরুরি বৈঠক, সেখানে বিজিএমই সাবেক নেতারা, বর্তমান নেতারা, তারা মিলিয়ে কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে এ বিষয়ে একটি আলোচনা করেছিলেন। সেখানেও কিন্তু এই নিরাপত্তা বিষয়ক কথাটি বারবার বলা হয়েছিল এবং আজ এখানে এসে কিন্তু আমরা এতক্ষণ ঘুরে সেই নিরাপত্তার ব্যাপারটি কিন্তু আমাদের চোখে বারবার পড়েছে। আমরা বেশ কয়েকটি এখানকার গার্মেন্টস ঘুরে এবং তার ভেতরের চিত্র দেখেছি যে অধিকাংশ গার্মেন্টস কারখানায় কিন্তু আজকে বন্ধ। যদিও আজকে কিন্তু প্রায় ৭৯টি কারখানা বন্ধ, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু গতকালকে বা গত ৩ দিন ধরেও কিন্তু বেশ কিছু কারখানা বন্ধ ছিল। যেমন অনেক কারখানার অনেকে দাবি করছেন যে গত ৩ দিন ধরে প্রায় ৩০টির মতো কারখানা কিন্তু বন্ধ ছিল, এই শ্রমিক অসন্তোষ এবং দাবি দেওয়ার যে একটা রেশারেশি সেইটার ধরে। আজকেই এই যে ৬৯টি কারখানা বন্ধ হয়েছে, এটি কিন্তু বেশ কিছু কারখানায় গতকাল আগের রাতে নোটিশ দেওয়া হয়েছে বা কর্মীদেরকে জানানো হয়েছে। আবার অনেক কারখানায় কিন্তু আজকে সকালবেলাই সেই নোটিশ দেওয়া হয়েছে যে কারখানা বন্ধ থাকবে। আমরা যখন আসি বা আরও কিছুক্ষণ আগে অনেক কারখানার যারা কর্মী তাদের কিন্তু আনাগোনা ছিল। আমরা তাদের কাছ থেকে, অনেকের কাছ থেকে জেনেছি, তারা বলছেন যে তারা জানতেন না যে কারখানা বন্ধ আছে বা ছুটি ঘোষণা করা হয়েছে। তারা কারখানায় আসার পরে জানতে পেরেছেন যে তাদের কারখানা বন্ধ থাকবে আজকে, সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আবার অনেকে বলছিলেন যে কয়েকটি কারখানায় তারা এসে ভেতরে ঢুকেছেন, হাজিরা দিয়েছেন, তারপরে তাদেরকে সেখান থেকে জানানো হয়েছে যে আজকে কারখানার কার্যক্রম বন্ধ থাকবে, তারা যেন ছুটি নিয়ে চলে যায়, ছুটি নিয়ে। আবার কারখানা কর্তৃপক্ষ বলছেন যে বেশ কয়েকদিন ধরেই কর্মীরা কারখানাতে আসছেন, তারা হাজিরা দিচ্ছেন, কিন্তু তারপরে কাজে যাচ্ছেন না, তারা কর্মবিরতি পালন করছেন, তারা কারখানা থেকে চলে যাচ্ছেন কিংবা কারখানাতে থেকে বিশৃঙ্খলার চেষ্টা করছেন বলেও কিন্তু কারখানা কর্তৃপক্ষ অভিযোগ করেছেন। যে অনেকেই বলছেন যে যারা এই একটা গোলযোগ সৃষ্টির চেষ্টা করছেন তারা কিন্তু কারখানা শ্রমিক না, তারা অনেকেই বাইরের বা কেউ কেউ শ্রমিক নেতা বলেও পরিচয় দিচ্ছেন, দিয়ে তারা কারখানায় একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। তার বিপরীতে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা কঠোর অবস্থান, এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ মিলায়ে বেশ তারা একটা সরব উপস্থিতিতে আছে এবং সতর্ক উপস্থিতিতে আছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। এবং সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি। আশুলিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার শীল নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। ভোরে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে এই ঘটনা ঘটে। ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় জয়ন্তকে গুলি করে ভাঙাপাড়া বিএসএফ ক্যাম্পের জওয়ানরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ নিয়ে যায় তারা। এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।
এর আগে ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নামে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু হয়। ভারতে অনুপ্রবেশের চেষ্টায় স্বর্ণা ও তার মা সহ কয়েকজন কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে তাদের গুলি করে বিএসএফ। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় স্বর্ণা। এ নিয়ে গত ১ মাসে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঠাকুরগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, যেমনটি আমরা খবরে দেখাচ্ছিলাম যে এই হত্যাকাণ্ডটির পর এটি সহ মোট ১ মাসেই ৩ জন সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন। এ বিষয়ে একটি পতাকা বৈঠক হওয়ার কথা ছিল বিজিবি এবং বিএসএফ এর মধ্যে। সর্বশেষ কি তথ্য রয়েছে? যে এখন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তের ঠুমনিয়া বটতলি গ্রামে এই জয়ন্ত কুমার সিংহের মরদেহের জন্য কিন্তু এলাকা একবারে থমথম অবস্থা বিরাজ করছে। এই এলাকাটি কেবলই শোকের মাতম চলছে। আত্মীয় স্বজন সহ এলাকাবাসী এই জয়ন্ত কুমার সিংহের মরদেহের অপেক্ষায় রয়েছেন। আমরা ঠাকুরগাঁও ৫০ বিজিবির মাধ্যমে জানতে পেরেছি কিছুক্ষণ আগে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং পতাকা বৈঠকে বিএসএফ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন এবং জয়ন্ত কুমার সিংহের মরদেহ ময়না তদন্তের পরে কিন্তু ফেরত দেওয়ার কথা জানিয়েছেন। তবে এটি ময়না তদন্ত কবে শেষ হবে সেই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত করেনি। এটি আগামীকালকেও হতে পারে এবং আগামী পরশু হতে পারে। তবে তারা বলছেন ময়না তদন্ত এবং তাদের যে আনুষ্ঠানিকতা আছে তার সমস্ত প্রক্রিয়া শেষ করেই বিজিবির কাছে কিন্তু মরদেহ হস্তান্তর করবেন বিএসএফ। আমরা কিন্তু এমনটাই জানতে পেরেছি। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই ঘটনায় এই যে জয়ন্ত কুমার এবং তার বাবা কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন। তার বাবা মহাদেব সিংহ তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বর্তমানে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তার পায়ে একটি গুলি লাগে। এছাড়া আরো একজন দেবারু নামে আরো একজন গুলিবিদ্ধ হন। আর এই ছেলে সন্তানের মৃত্যুর খবরের পর থেকেই এই জয়ন্তর মা জয়ন্তী রানী তিনি একবারে স্থবির হয়ে পড়েছেন। তিনি গত সকাল থেকেই একবারে কোনো কথা বলছেন না, কারোর সাথে কোনো কথা বলছেন না এবং তিনি কিন্তু চিকিৎসাধীন হচ্ছেন। তার স্যালাইন চলছে। তিনি একবারে কারোর সাথে কথাবার্তা একবারে বন্ধ করেছেন এবং বাড়িতে শুধু জয়ন্তী এবং জয়ন্তীর মেয়ে রয়েছে। আমরা জানতে পেরেছি জয়ন্তী দুইটি সন্তান ছিল, এই জয়ন্ত এবং তার বোন পঞ্চমী ক্লাস 10-এ পড়তো লাহিড়ী উচ্চ বিদ্যালয় এবং জয়ন্ত ওই একই বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র ছিল। বাবার সাথে কালকে সীমান্তে যাওয়ার পরেই কিন্তু রাতে এই এমনটি ঘটনা গুলিবিদ্ধ হন এবং তিনি নিহত হন। সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা জানাচ্ছিলেন ঠাকুরগাঁ থেকে। বরিশাল নগরীর ফরেস্টার বাড়ি এলাকায় পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনীর বিস্ফোরক ইউনিট উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানায় সকালে জরুরি সেবা নম্বর 999-এ কেউ একজন ফোন করে গ্রেনেডের বিষয়টি জানায়। পরে সেখানে পুলিশ গিয়ে পোস্টাল কলোনির দেয়ালের কাছে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি দেখতে পায়। এ বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা এসে এলাকাটি ঘিরে রাখে। সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল গ্রেনেডটি নিষ্ক্রিয় করবে। ধারণা করা হচ্ছে যৌথ বাহিনীর অভিযান এড়াতে কেউ এটি ফেলে রেখে যেতে পারে। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে 3টি ওয়ান শুটার গান ও 19 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ভোরে উপজেলার পারকোলা গুচ্ছগ্রাম থেকে এগুলো উদ্ধার করে যৌথ বাহিনী। শাহজাদপুর থানার ওসি সবুজ রানা জানিয়েছেন, গোপন খবরে পারকোলা গুচ্ছগ্রামে অভিযান চালানো হয়। এ সময় বাসিন্দা নজরুলের ঘর থেকে একটি ওয়ান শুটার পাইপ গান ও 6 রাউন্ড কার্তুজ, শাহাদাতের ঘরে একটি ওয়ান শুটার পাইপ গান ও 7 রাউন্ড কার্তুজ এবং সামাদের ঘর থেকে একটি ওয়ান শুটার পাইপ গান ও 6 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ 3 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে। সীতাকুণ্ডের এসএনসি ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 2 জনে। বিস্ফোরণে দগ্ধ আরও 6 জন ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার দুপুরে জাহাজ কাটার কাজ করছিলেন শ্রমিকরা। লোহার পাত কাটার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন 12 শ্রমিক। তাদের উদ্ধার করে প্রথমে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেলে। সেখানে বার্ন ইউনিটে
আইসিইউ সুবিধা না থাকায় আশঙ্কাজনক 8 জনকে পাঠানো হয় ঢাকায়। পথেই মারা যান একজন। এদিকে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এসএন কর্পোরেশনের ইউনিট 2 এবং এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের পরিবেশগত ছাড়পত্র স্থগিত করেছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি জাহাজ ভাঙার কার্যক্রম বন্ধ করেছে সংস্থাটি। সিরাজগঞ্জের চৌহালিতে জমি নিয়ে বিরোধের জেরে 2 ভাগ্নেকে হত্যার দায়ে মামাসহ 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। জমি নিয়ে বিরোধে 2018 সালের 7 ডিসেম্বর মামা বকুল মিয়া সহ কয়েকজন ভাগ্নে কাউসার ও মিল্টনকে মারধর করেন। গুরুতর অবস্থায় ঢাকা নেয়ার পথে মারা যায় কাউসার। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিল্টনও। এদিকে নাটোরের লালপুরে শালিকাকে অপহরণ ও ধর্ষণ মামলায় দুলাভাই জাহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 50,000 টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। আপনারা দেখছেন সমগ্র বাংলাদেশ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শিট, ব্যবসা এবার হবেই হিট। বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ্যান ও ব্যাটারি চালিত ইজি বাইকের সংঘর্ষে নারী সহ 4 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন। সকালে খুলনা বাগেরহাট মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে 5 যাত্রী নিয়ে ইজি বাইকটি ফকিরহাটের কাটাখালী থেকে বাগেরহাটে যাওয়ার পথে বিপরীতমুখী একটি পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ইজি বাইকের 3 যাত্রী। পরে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। আহত আরও একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘাতক পিকআপটি নিয়ে পালিয়েছে চালক। এদিকে শেরপুরে 2 মাইক্রোবাসের সংঘর্ষে 5 শিশুসহ 17 জন আহত হয়েছে। এদের মধ্যে 13 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভোরে শহরের নবীনগর টেকনিক্যালের সামনে এই দুর্ঘটনা ঘটে। সিএনজি অটোরিকশা বন্ধের দাবিতে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে আবারও বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শ্রমিকরা জানান, মেহেরপুর কুষ্টিয়া সড়কের আমলাবাজারে গত বৃহস্পতিবার বিকালে যাত্রী তোলাকে কেন্দ্র করে একটি বাসে ভাঙচুর চালায় সিএনজি অটো চালকরা। এর জেরে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে কুষ্টিয়া মেহেরপুরের বাস চলাচল স্বাভাবিক হলেও আজ সকাল থেকে মেহেরপুর চুয়াডাঙ্গা রুটে আবারও বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। আঞ্চলিক সড়কগুলোতে সিএনজি অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবিতে এই ধর্মঘট বলে জানিয়েছেন শ্রমিকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে মেহেরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, এই যে বাস চলাচল বন্ধ রয়েছে, এতে করে তো এরই মধ্যে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। এই বাস চলাচল কখন বা কবে থেকে চালু হবে সে বিষয়ে সর্বশেষ কি জানা গেছে? আসলে বেশ কয়েকদিন ধরে সিএনজি এবং বাস শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে কিন্তু মেহেরপুর কুষ্টিয়া সড়ক এবং চুয়াডাঙ্গা সড়ক বন্ধ ছিল। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে মেহেরপুর কুষ্টিয়া সড়কের বাস চলাচল স্বাভাবিক হলেও কিন্তু চুয়াডাঙ্গায় কিন্তু সেই সমাধান না হওয়ার কারণে এখন পর্যন্ত বাস চলাচল বন্ধ আছে, যার ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পড়েছে। কারণ গন্তব্যে যাওয়ার জন্য বিকল্প হিসেবে ইজি বাইক এবং ভ্যান ব্যবহার করছেন তারা। আর হঠাৎ করে বাস বন্ধ হওয়ার কারণে কিন্তু আসলে দূরপাল্লার গাড়িগুলো চলাচল করলেও লোকাল বাস যেহেতু একেবারে আন্তজেলার মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কটি বন্ধ আছে, এই কারণে কিন্তু যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। স্থানীয় প্রশাসনের সাথে যে এই মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে যে ইজি বাইক এবং বা সিএনজি চলাচল করে সেইগুলো একেবারে বন্ধ না হওয়া পর্যন্ত মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে কোনো বাস চলাচল করবে না বলে জানিয়েছে শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতির যে কর্মরত নেতৃবৃন্দ আছেন তারা। তাদের দাবি যে এই মেহেরপুর চুয়াডাঙ্গা যে সড়কটি আছে, এই আঞ্চলিক সড়কে মূলত যাত্রী যে পরিমাণ যাত্রী সেই পরিমাণ আসলে বাসে যাত্রী হয় না। আর এরপরেও যদি বিকল্প হিসেবে যেসব অবৈধ যান হিসেবে 3 চাকার 3 হুইলার অটো এবং সিএনজি যেগুলো আছে, এইগুলো তো কোনো রুট পারমিট নেই বা রোড পারমিট নেই, যার ফলে তারা যে যাত্রীগুলো তুলছে এই যাত্রী ওঠানামার কারণে কিন্তু বাসের যাত্রীর সংখ্যা কম হচ্ছে দিন দিন। যার ফলে বাস মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষদের দাবি যাতে যত দ্রুত যদি এই মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে ইজি বাইক বা সিএনজি
সিএনজি চালিত যানবাহনগুলো বন্ধ না করা হয় তাহলে তারা আসলে এই সড়কে এখন পর্যন্ত বাস চলাচল করার কোনো চিন্তা করছে না। তবে এই ধর্মঘট যে কতদিন নাগাদ থাকবে তা আসলে বলা যাচ্ছে না। তবে স্থানীয় প্রশাসনের যদি আশ্বস্ত করে বাস মালিক শ্রমিকদের যে এই সড়কটিতে ইজি বাইক এবং সিএনজি চলবে না, তাহলে হয়তো তারা পরবর্তীতে বাস চলাচল স্বাভাবিক করতে পারবে। সহকর্মী রাজিবুল হক জানাচ্ছিলেন মেহেরপুর থেকে। শরীয়তপুরে নির্মাণ কাজের সময় দেয়াল চাপা পড়ে সোহেল সর্দার নামের এক শ্রমিক নিহত হয়েছেন। সকালে শহরের রূপনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সোহেল সর্দার পৌরসভার শান্তিনগর এলাকার বাসিন্দা। পুলিশ জানায় রূপনগর এলাকার চানমিয়ার একটি ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল মেরামতের কাজ করছিলেন সোহেল। এ সময় দেয়ালটি ভেঙে তার নিচে চাপা পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাংবাদিককে নির্যাতন করার অভিযোগে অভিযুক্ত কুড়িগ্রাম জেলা প্রশাসনের তৎকালীন আরডিসি নাজিম উদ্দিনকে কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়ন করার একদিন বাদে প্রত্যাহার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপপরিচালক হিসাবে বদলি করা হয়েছে তাকে। এর আগে শনিবার তাকে ইটনাতে পদায়ন করা হয়। অভিযোগ আছে 2020 সালে কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসককে নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আরিফকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় আরডিসি নাজিম উদ্দিনের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল। পরে আরিফকে নির্যাতন করে মাদক মামলায় কারাগারে পাঠানো হয়। পাঁচ বছর ধরে নষ্ট দিনাজপুর মেডিকেল কলেজের এমআরআই মেশিন। সিটি স্ক্যান মেশিনও বিকল 7 মাস। রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ দুটি যন্ত্র অকার্যকর হওয়ায় ভোগান্তিতে রোগীরা। বেসরকারি হাসপাতালে খরচ করতে হচ্ছে দ্বিগুণ টাকা। তবে দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে 2013 সালে বসানো হয় এমআরআই ও সিটি স্ক্যান মেশিন। 6 বছরের মাথায় নষ্ট হয়ে যায় এমআরআই মেশিন, আর এবছর ফেব্রুয়ারিতে বিকল হয় সিটি স্ক্যান মেশিনটি। রোগ নির্ণয়ে এই হাসপাতালে এমআরআই 3000 ও সিটি স্ক্যানে 2000 টাকা খরচ করতে হতো। সেখানে বাড়তি টাকা খরচ করে সেবা নিতে হচ্ছে বেসরকারি হাসপাতাল ক্লিনিকে। এখানে সিটি স্ক্যান হচ্ছে না, বাইরে সিটি স্ক্যান ভাই হচ্ছে 3500 টাকা, এইখানে মাত্র 2000 টাকা। আমার 1500 টাকা অতিরিক্ত লাগতেছে। মাথা ফাটা হয়ে আমরা সিটি স্ক্যান করছি বাইরে যেয়া। হাসপাতালে যদি মেশিন ঠিক থাকতো বা যে কোনো ঠিক থাকতো তাহলে আমরা এখানে করতে পারতাম। এমআরআই নষ্ট, তারপরে কানেক্টিভ নষ্ট, মানে এখানে কোনো চিকিৎসার যে যেটার জন্য সামান্য একটা কিছুর জন্য আসলো বলতেছে পপুলারে যাও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নতুন এমআরআই যন্ত্রের জন্য সংশ্লিষ্টদের জানানো হয়েছে, আর বিদেশ থেকে যন্ত্রাংশ এনে মেরামত করা হবে সিটি স্ক্যান মেশিন। যে এই মেশিনটি ঠিক হবে না এবং আমাদেরকে নতুন মেশিনের চাহিদা দিতে বলেছে এবং সেই প্রয়োজন মতো আমরা নতুন মেশিনের চাহিদাও দিয়েছি। আর সিটি স্ক্যান মেশিনটি ফিলিপসের, ওনাদের সঙ্গে আমাদের চুক্তি করা আছে, ওনারা রিপেয়ার করে দিবেন। মাঝখানে নষ্ট হলে ওনারা পরবর্তীতে আবার ঠিক করে দেয়। এবং হাসপাতালের গুরুত্বপূর্ণ দুইটি যন্ত্র নষ্ট থাকায় সাধারণ রোগীরা বঞ্চিত হওয়ার পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দক্ষিণ পূর্বাঞ্চলের 4 জেলার বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, তবে ধীর গতিতে পানি নামায় নিম্নাঞ্চলের অনেক জায়গায় এখনও জলাবদ্ধতা রয়েছে। এতে বাসিন্দাদের দুর্ভোগ কমেনি। লক্ষ্মীপুরে এখনও তলিয়ে আছে অনেক এলাকা। 5 উপজেলায় পানিবন্দী অন্তত 5 লাখ মানুষ। আয় রোজগার বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা। একই অবস্থা নোয়াখালীতেও। এখনও ডুবে আছে নিম্নাঞ্চলের পথঘাট, যাতায়াত করতে হচ্ছে নৌকা দিয়ে। স্থানীয়দের অভিযোগ, খাল দখল করে ভরাট করার কারণে পানি নামতে সময় লাগছে। এদিকে কুমিল্লার নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বারে এখনও পানিবন্দী কয়েক হাজার পরিবার। এখন আমরা খুব অসুবিধাতে আছি। এখন আমরা চলবার মতো কোনো ক্যাপাসিটি নাই, দিন মজুরি করে যাই, এটা বন্ধ। আমাদের ঘর দুয়ারে উড়ে মনে করো আমরা এখন বন্যাগ্রস্ত অবস্থা। আমরা একজনের
পানিও কমতেছে না, এখান থেকে মানুষ আসতেও পারতেছে না। আমরা মানুষের উপকার স্বার্থে নৌকা 10 টাকা করে মানুষ থেকে নিয়ে আমরা নৌকা ভাড়া ডেলি 800 টাকা করে দেওয়া লাগে। লক্ষ্মীপুরে বেশিরভাগ খালে বাঁধের কারণে এই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দ্রুত এসব অবৈধ বাঁধ অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক রাখার দাবি এলাকাবাসীর। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, খালের ওপর বাঁধে পানি চলাচল ব্যাহত হচ্ছে, তাই অবৈধ এসব বাঁধ অপসারণ করা হবে। লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চলকে বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে প্রায় 50 বছর আগে মেঘনা নদীর পাশে নির্মাণ করা হয় 37 কিলোমিটার বেড়িবাঁধ। এর আশপাশে রয়েছে ঘরবাড়ি ও কয়েক হাজার একর ফসলি জমি। গত 4 দশকে সেই এলাকা দখল ও ইজারা নিয়ে তৈরি করা হয় মাছের ঘের ও পুকুর। গত কয়েকদিনের আকস্মিক বন্যায় জেলার 5 উপজেলায় পানিবন্দী হয়ে পড়ে 10 লাখের বেশি মানুষ। এখন বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে অবৈধভাবে ডাকাতি ও রহমতখালী খাল সহ বিভিন্ন খালে বাঁধ দিয়ে মাছ চাষ করায় বন্ধ হয়ে গেছে পানি চলাচল। এ কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। দ্রুত এসব অবৈধ বাঁধগুলো কেটে পানি চলাচল স্বাভাবিক করার দাবি স্থানীয়দের। প্রভাবশালী ব্যক্তিরা খালে বাঁধ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা বন্ধ করে দিচ্ছে। খালের বাঁধগুলো কেটে দিলে তাড়াতাড়ি দ্রুত হয়তো পানিগুলো নেমে যেতে পারে। খালের ওপর নির্মিত বাঁধগুলো উপজেলা প্রশাসনের নেতৃত্বে অপসারণ শুরু করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। গত 5 দিন যাবত আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সহ উপজেলা প্রশাসনের সার্বিক তদারকিতে আমরা এই খালটা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করি। খালের ওপর অবৈধভাবে নির্মিত বাঁধের কারণে পানি চলাচল ব্যাহত হচ্ছে, তাই অবৈধ বাঁধ অপসারণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। প্রায় 200 বাঁধ, তারপরে আপনার জাল অপসারণ করা হয়েছে। তো বাঁধ কাটা যেখানে আছে সাথে সাথে আমি খবর পাইলে জানলে আমি কেটে দিচ্ছি। পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আগের চাইতে অনেক উন্নতি হয়েছে। এবারের বন্যায় জেলার 58টি ইউনিয়ন ও 4টি পৌরসভার মানুষ এখনও পানিবন্দী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীর বিভিন্ন উপজেলার পথঘাট এখনো পানিতে তলিয়ে আছে, এতে দুর্ভোগের শেষ নেই স্থানীয়দের। বেগমগঞ্জের গাবুয়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনেও হাঁটু পানি। সেবা গ্রহীতাদের যাওয়া আসা করতে হচ্ছে নৌকায় করে। দূর দূরান্ত থেকে আসা নারী, শিশু, বৃদ্ধ সবাইকে জরুরি প্রয়োজনে পাসপোর্ট নিতে ভোগান্তির পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি নৌকা ভাড়া। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে খাল দখল ও ভরাটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। পানি দিয়ে আসা যাওয়া ইয়ে করে চুল গায়ে, এই জন্য নৌকা দিয়ে 10 টাকা করে আসলাম। দুঃখের বিষয় হলো একটা পাসপোর্ট অফিস, এই অফিসের যে রাস্তা, এই রাস্তাটা খুবই নিচু। বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে প্রত্যেককে নৈতিকতা ও রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে তৃণমূল পর্যায়ে ভোলা জেলার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রীয় অবকাঠামো সুরক্ষা এবং যৌথ বাহিনীর কার্যক্রম পরিদর্শনের পর একথা বলেন তিনি। বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনী সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। জানান, এরই মধ্যে নৌবাহিনীর সহায়তায় উপকূলীয় অঞ্চলের থানাগুলোর স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। জেলেরা স্যার দেখা গেছে যে আমাদের এখানে অভিযান যখন হয়, আমাদের সশস্ত্র বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। বর্তমানে যৌথ বাহিনীর কার্যক্রম, যেটা অবৈধ অস্ত্র উদ্ধার এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলিতে সহায়তা করে যাচ্ছি এবং যতদিন পর্যন্ত এটা। বন্যা কবলিত এলাকায় নানা ধরনের দুর্ভোগে পড়ছে মানুষ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন।
আব্বাস হোসেন, বন্যার পানি ধীরগতিতে নামার কি কারণ রয়েছে লক্ষ্মীপুরের, আর যেসব ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো নিরূপণে এখন পর্যন্ত কোনো ধরনের কাজ শুরু হয়েছে কিনা? আসলে আমি এখন যেখানে রয়েছি এটি যে সদর উপজেলার যে হোগলডহরি এলাকা, এই এলাকায় গত 17 তারিখ থেকে অর্থাৎ আগস্টের 17 থেকে এখন পর্যন্ত পানিবন্দী রয়েছেন এখানকার মানুষ। একই অবস্থা আমরা দেখেছি লক্ষ্মীপুর সদর যে উপজেলার যে পূর্বাঞ্চলে যে 12টি ইউনিয়ন এবং পৌরসভার 10টি ওয়ার্ড, এর বাইরে রামগতি, কমলনগর, রায়পুর এই কিছু এলাকা এখনো পানিবন্দী রয়েছে। তো আসলে পানিবন্দী থাকার কারণে এখানকার মানুষ যে সবচেয়ে দুর্ভোগে রয়েছেন, অর্থাৎ এখানকার অনেকের সাথে আলাপ করেছি, তারা যেটি জানিয়েছেন যে 25 দিন ধরে অনেকে বাসা বাড়ি থেকে অন্যত্র বসবাস করছেন, বাসাতে আসার মতো তাদের কোনো অবস্থা নাই। অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে, যে বিটা মাটি সরে গেছে। আসলে তারা কিন্তু এইসব ঘরে কিন্তু অনেকে বসবাস করতে পারছেন না এমনটি বলছেন। আমরা কিন্তু এর বাইরেও কিন্তু আমরা কথা বলছি এখানকার যে ত্রাণ যে পুনর্বাসন কর্মকর্তার সাথে, তারা যেটি জানিয়েছেন ইতিমধ্যে 18,000 ঘর বিধ্বস্ত হয়েছে, 5.5 লাখের উপর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব তালিকা তারা তৈরি করছেন। এই তালিকা তৈরির পরে তারা যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকে পুনর্বাসনের যে ব্যবস্থা সেটি করবেন, এমনটি সরকারের পক্ষ থেকে এমনটি আমাকে ত্রাণ যে কর্মকর্তা তিনি জানিয়েছেন। তবে এর মধ্যে আমরা দেখেছি এখন পর্যন্ত প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। এদের দুর্ভোগ এবং দুর্দশায় তাদের দিন কাটছে, অনেকে খেয়ে না খেয়ে তারা দিন পার করছেন এমনটি অনেকে বলেছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু পর্যাপ্ত খাবার সরবরাহ করা হচ্ছে না এবং অনেক এলাকা এখন পর্যন্ত ত্রাণ না পৌঁছানোর কথা অনেকে বলছেন। তো আসলে এখানকার মানুষের দুর্ভোগ যেটি সেটি কিন্তু লেগে রয়েছে, দুর্ভোগের কোনো শেষ নেই। এর বাইরে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন খালগুলা ভরাট হয়ে যাওয়ার কারণে, দখল করার কারণে মূলত পানি নামছে না, পানি না নামার কারণে মূলত এই সমস্যাটা হচ্ছে। তো এখানকার বিশেষ করে এই অঞ্চলের মানুষ যে বিভিন্ন খাল রয়েছে, ডাকাতিয়া, রহমতখালী, বীরেন্দ্র খাল এবং বুলুয়া, এই খাল দিয়ে কিন্তু মেঘনায় পানি অপসারণ হওয়ার কথা, কিন্তু বিভিন্ন খালে প্রায় 2500-র মতো বাঁধ থাকার কারণে মূলত পানি যে দ্রুত পানি নামতে পারছে না। তা আসলে পানি না নামার কারণে মূলত এই জলাবদ্ধতা, এই বন্যার পানি এখন পর্যন্ত অবনতি হয়েছে, কিছু জায়গায় উন্নতি হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হয়েছে তারা অপসারণের কাজ করছেন, দ্রুত সময়ের মধ্যে পানি অপসারণ হলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটি আশা করছেন পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে শেখ হাসিনাই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। তিনি আরও বলেন, জামায়াত শিবির নিষিদ্ধের ট্রাম্প কার্ড দিয়ে আন্দোলন নস্যাৎ করতে চেয়েছিল শেখ হাসিনা। ছাত্র জনতা জামায়াত শিবিরকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়। দুপুরে লক্ষ্মীপুরে পথসভায় এসব কথা বলেন তিনি। এদিকে 15 বছরের দুর্নীতি লুটপাট বন্ধে যতটুকু সময় প্রয়োজন তা অন্তর্বর্তীকালীন সরকারকে দেয়া হবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গাইবান্ধায় শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। ওই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি নিষিদ্ধ করেছেন। ছাত্র জনতা আমাদের বুকে টেনে নিয়ে ওই আন্দোলনকে সফল করে তুলেছে। চট্টগ্রাম নগরীর প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ। সকালে টাইগার পাস, আমবাগান ও আগ্রাবাদ এলাকায় এই অভিযান চালানো হয়। তাদের সহায়তা করছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পুলিশ জানিয়েছে, নগরীর প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা বিশৃঙ্খল ও দ্রুত গতিতে চলাচলের কারণে যানজট দেখা দেয় এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এসব রিকশা চলাচল পুরোপুরি বন্ধ করতে আরও কয়েকদিন সময় লাগবে। প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধ করায় আয় কমে গেছে বলে দাবি অটো চালকদের। আজকে থেকে অভিযান শুরু করেছি। এটা দৃশ্যমান উন্নতি হয়তো আর কয়েকদিন সময় লাগবে। আমরা আজকেও এখানে আমার পয়েন্টটা কয়েক টাকার আটক হয়েছে। আশা করি এইভাবে আমরা যেটা শুরু করেছি কয়েকদিন অব্যাহত রাখলে আপনারা একটা দৃশ্যমান উন্নতি লক্ষ্য করবেন। জুলাই মাসের অনাবৃষ্টি ও আগস্টের অতিবৃষ্টির কারণে নওগাঁয় রোপা আমনের উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং ফলন কমের আশঙ্কা করছেন কৃষকরা। ঠাকুরগাঁওয়ের কৃষকদেরও মৌসুমের শুরুতে সেচের ওপর নির্ভর করতে হয়েছে। আবার দেরিতে শুরু হলেও উৎপাদন ব্যাহত হবে না বলে আশা কৃষি বিভাগের।
ধান উৎপাদনে অন্যতম জেলা নওগাঁয় চলতি মৌসুমে রোপা আমনের আবাদ শুরু হয়েছে কিছুটা দেরিতে। কৃষকরা বলছেন, জুলাই মাসে অনাবৃষ্টিতে ধান রোপণ পিছিয়ে যায়। পরে 85% জমিতে সেচের মাধ্যমে আবাদ করা হয়। বাকি অংশে আগস্টের বৃষ্টির পানিতে চারা রোপণ করা হলেও অনেকের বীজতলা ডুবে উৎপাদন ব্যয় বেড়েছে। আবার দেরিতে আবাদের কারণে রয়েছে কম উৎপাদনের আশঙ্কা। টাকা খরচ বেশি যাচ্ছে, বিচুন বেশি যাচ্ছে, আপনার হচ্ছে এই উৎপাদন ধানের যে থুপটা হবে সেই থুপটা এখন তোমার চিকন হয়ে আসবে, ফলন এটার একটু কম হবে, ওটার 16 হয়, এটার 12 হবে এরকম। তবে বিলম্বে আবাদ শুরু হলেও উৎপাদন ব্যাহত হবে না বলে আশা কৃষি বিভাগের। সার্বিকভাবে আমাদের যে আবহাওয়া, এই আবহাওয়া মানে রোপা আমন চাষের জন্য অনুকূলে আছে। বৃষ্টিপাত, সেই সাথে রৌদ্রোজ্জ্বল দিন সব মিলিয়ে আমাদের মাঠের অবস্থা ভালো রয়েছে। ঠাকুরগাঁওয়েও বেশিরভাগ জমিতে সেচ দিয়ে ধান আবাদ করা হয়েছে। এখন বৃষ্টি হওয়ায় সেচ লাগছে না। এ অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী কৃষি বিভাগ। আল্লাহ পাক এখন বৃষ্টি দিয়েছে, এই জন্য এখন ধান লাগাইতেছি। আল্লাহ যদি রহমত হয় তো ইনশাল্লাহ ফলন কম হবে না। 15ই আগস্ট পর্যন্ত আমাদের যেগুলো আলোক অসংবেদনশীল জাত সেগুলো লাগানোর সুযোগ রয়েছে, এবং আলোক সংবেদনশীল জাত যেগুলো রয়েছে বিশেষ করে সুগন্ধি জাত, সেগুলো কিন্তু আমরা সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত লাগাতে পারবো। এবার নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে 3,33,000 হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ধান আবাদের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে নওগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল ইসলাম, আমন চাষে কোনো সমস্যায় পড়তে হচ্ছে কিনা নওগাঁবাসীকে? আর আরেকটি বিষয় জানাবেন যে নওগাঁয় রোপা আমনের আবাদে তো দেরি হয়েছে, সেক্ষেত্রে ফলনের কতটুকু প্রভাব পড়বে? আপনাকে আমি শুরুতে যে তথ্য দিচ্ছি, আমার সাথে কথা হয় এখানকার বেশ কয়েকজন আমন চাষীদের সঙ্গে। তারা যেটি জানিয়েছেন যে এবারে কিন্তু তীব্র তাপদাহ এবং আপনার অনাবৃষ্টির কারণে দেখা গেছে যে নির্ধারিত সময়ে কিন্তু অনেকেই আপনার রোপা আমন রোপণ করতে পারেননি। তারা যেটি বলেছেন যে এই কারণে তাদের কিন্তু অনেকটাই উৎপাদন ব্যাহত হবার শঙ্কা রয়েছে। আপনাকে জানাই যে এবছর আমরা দেখেছি যে অনাবৃষ্টি এতটাই প্রকট ছিল যে আপনার কৃষকরা তারা পানির অভাবে কিন্তু চাষ করতে পারছিলেন না। এরপরে বৃষ্টিপাত যখন শুরু হলো তখন দেখা যায় যে বৃষ্টিপাতের পরিমাণ এতটাই বেশি যে নিম্নাঞ্চল এলাকাগুলো কিন্তু অনেকটাই তলিয়ে ছিল। এই কারণে দেখা গেছে যে কিছু কিছু এলাকায় কৃষকরা 1 থেকে 2 বার কিন্তু তাদের চারা বীজ রোপণ করতে হয়েছে, এবং এতে তাদের কিন্তু যে উৎপাদন খরচ সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমার সাথে কথা হয় এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে আপনার চাষাবাদে কিছুটা অনাবৃষ্টির কারণে বিলম্ব হলেও এর ফলনে কিন্তু খুব একটা আপনার প্রভাব পড়বে না। তিনি জানিয়েছেন যে আমাদের এই বছরের যে টার্গেট আছে 1,96,300 হেক্টর, এতে প্রায় 6.5 লাখ পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এই ছিল আপনার রোপা আমন চাষ নিয়ে নওগাঁর সবশেষ পরিস্থিতি। সাদেকুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সকালে শহরের চেঙ্গি স্কয়ার থেকে মিছিলটি বের করে বিভিন্ন সড়ক ঘুরে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় সমাবেশে বক্তারা দ্রুত পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, খুন, গুম, আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি বন্ধের দাবি জানান। এছাড়া পাহাড়ে বিভিন্ন সময় একাধিক হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের দাবি জানানো হয়। শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।